হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক। আমাদের এই উৎসবে আমরা যখনই যাকে পাই উদ্ভাসিত মুখে পাই, কেননা তিনি আসেন মা বাবার সঙ্গে। আজকে সেই রকম একজন মানুষকে ডেকে নেব, আমরা ডেকে নেব সিদ্ধার্থকে। সিদ্ধার্থ, আপনাকে স্বাগত। আপনারা জানেন আমরা এখানে একটা প্রতিযোগিতা করি, কিন্তু সেই প্রতিযোগিতাটা আনন্দের, উৎসবের, বাবা মার জন্য। আর তাই আজকে আমরা ডেকে নেব সৌমিকে। সৌমি, তোমাকে স্বাগত। সিদ্ধার্থ, এই যে সিদ্ধার্থ নাম, কোথা থেকে পাওয়া? আমার মা বাবাই রেখেছেন। তার মধ্যে আবার একটা গল্প আছে। আমার দাদার নাম সৌগত। বাহ। সৌগত মানে গৌতম বুদ্ধের যারা ফলোয়ার, অনুগামী। দাদার নাম সৌগত হওয়ার পরে আমার নামটা ঘটনাচক্রে সিদ্ধার্থ হয়ে গেল আর কি। যদিও ইট শুড হ্যাভ বিন দি আদার ওয়ে রাউন্ড। হ্যাঁ, কিন্তু দেখা গেল দাদাই তোমার অনুগামী। এই সিদ্ধার্থ নিজের মাকে পরিচয় করাতে চাইলে কি বলেন? আমার মা কৃষ্ণা রায়। কৃষ্ণা দেবী, নমস্কার। এখানে ফিজিক্যালি না থাকলেও বাবা আছেন, আমি মানছি, আমি বিশ্বাস করি। জাহাজের প্রধান ক্যাপ্টেন উনি ছিলেন, আর মা ছিলেন নোঙর। এখনো অবধি মানে মাই আমাদের ধরে রেখেছেন। দাদা আছেন, আমার ওপরেই থাকেন দাদা বৌদি, আমার ভাইজি আছে, আমি, আমার স্ত্রী, বাচ্চারা। কিন্তু ওই সেতু বন্ধনটা মা। সুতরাং মা হচ্ছে আমাদের ওই নোঙর। মাকে নিয়েই আমরা এগিয়ে চলছি আর কি। বাহ। সে নোঙর কখনো দেখা যাবে, কখনো দেখা যাবে না, কিন্তু টানটা থাকবে একদম, যখন ধরে রাখার আর মাধ্যাকর্ষণের শক্তির মতন। এই যে ছেলে এত গুছিয়ে আপনাকে নোঙর বললো, তারপরে একটা শক্তির কথা বললো, আপনার কেমন লাগলো? ও ছোট থেকেই আমার থেকে বেশি বুদ্ধি দিয়ে কথাবার্তা বলে। তাই নাকি? হ্যাঁ। ছোট থেকে বেশি বুদ্ধি দিয়ে বললে লোকেরা, চারপাশের লোকেরা বলে পাকা। হ্যাঁ, না, সেরকম পাকা বলতো কেউ না? না, পাকা বলতো না। ওর প্রতি যারা খুব স্নেহের ছিল তারা বলতো এ একজন কিছু হবে, কেউ কেটা হবে। হ্যাঁ, কেউ কেটা হবে, কিন্তু হয়নি হয়তো অতটা। কিন্তু আমি পরিতৃপ্ত। আপনার তৃপ্তি তো প্রমাণ করছি যে ও কেউ কেটা হয়েছে। ও যেটাতে হাত দেয়, জানি না সৌভাগ্য কি কপাল কি জানি না, পেরে যায়। আপনি এমনি পেশাগতভাবে কি করেন? আমি পেশাগতভাবেও এই আর কি কথাটা তাই বলি, আমি ইনকাম ট্যাক্স লয়ার বাই প্রফেশন। আচ্ছা, বাহ। জীবনের যত জটিল কুটিল অঙ্ক সব সাবধানে সেরে নেন। বাহ। উনি তো কেউ কেটা বটেই। শুনবো ওনার আরো অনেক অভিজ্ঞতার কথা আমরা জানবো। সৌমি, আপনাকে স্বাগত। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। বাবার সঙ্গে আলাপ করাতে চাইলে কি, বাবার সম্পর্কে কি বলতে ইচ্ছা হবে? আমি যখন ছোটবেলায় পুজো করতে বসতাম বা এখনো পর্যন্ত ঠাকুরমশাই সাধারণত বলে থাকেন যে ইষ্ট দেবতা বা যিনি গুরুদেব আছেন তাকে স্মরণ করে তুমি শুরু করো। তো সেটা স্মরণ করার সময় আমার চোখের মধ্যে দুটো ছবি ফুটে উঠতো। একজন আমার ডান দিকে বসে আছেন আমার বাবা, এবং একজন আমার বাঁ দিকে বসে আছেন আমার মা। তো আমার কাছে আমার ভগবান আমার বাবা মা। আমার বাবা সুধীর দত্ত, আমার মা চুমকি দত্ত। চুমকি দেবী, নমস্কার। কিন্তু এই যে পরিবারটাকে দেখে মনে হচ্ছে যে প্রায় খুব কাছাকাছি সময়ের মানুষ, তার মানে এদের মধ্যে একটা আধুনিকতাও আছে। বা অবশ্যই আধুনিকতা তো রয়েছে, কিন্তু তার সাথে সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাও আমি বাবা মার থেকেই শিখেছি। বাবার থেকে শেখার মধ্যে আমি একটা পজিটিভ এনার্জি পাই, যেটা জীবনে পথ চলতে গেলে অনেক নেগেটিভিটি আসে, অনেক উত্থান পতন আসে, অনেক নেগেটিভ রেজাল্ট আসে। বাবা সবসময় শিখিয়েছে কি, খারাপ হলেও সেটার থেকে ভালো কিছু শেখার চেষ্টা করো, যাতে পরবর্তীকালে গিয়ে সেটা তুমি অ্যাপ্লাই করে সাকসেস পেতে চাও। মায়ের কথা বলতে যাই, একটু অন্যরকম। মার থেকে আমি অ্যাডজাস্টমেন্টটা শিখেছি। মা একটা গ্রামের মেয়ে, সেখান থেকে শহরে এসছেন, এসে পুরোটা অ্যাডজাস্ট করে নিজেকে মডিফাই করে আমাকে গড়ে তোলা বা পুরো সংসারটাকে গুছিয়ে এগিয়ে নিয়ে চলা, এই অ্যাডজাস্টমেন্টটা আমি মায়ের থেকে শিখেছি। বেশ, জানিয়ে দিই আমরা এখানে একটা ইচ্ছে পূরণের খেলা খেলি। সেই ইচ্ছে পূরণের খেলাটা আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ধাপে 50 পয়েন্ট স্কোর করতে হয় প্রথম ইচ্ছে পূরণের জন্য। দ্বিতীয় ধাপে আরও 50 অর্থাৎ 100 স্কোর করতে হয় দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। তৃতীয় ধাপে 150 অর্থাৎ আরও 50 জোগাড় করতে হয় তৃতীয় ইচ্ছে পূরণের জন্য। চতুর্থ ধাপে 200 অর্থাৎ আরও 50 জোগাড় করতে হয় চতুর্থ ইচ্ছে পূরণের জন্য। এবং আজকের খেলায় যিনি আজকের বিজয়ী বা বিজয়িনী হবেন, তিনি একটা বিশেষ ইচ্ছে পূরণ আমাদের তরফ থেকে করেন। যিনি আসলে একটু বিপন্ন আছেন, এই সময় একটু নড়বড়ে হয়ে আছেন, তাকে আমরা একটু শক্তি দিতে চাই, একটু সাহায্য দিতে চাই, একটু উষ্ণতা দিতে চাই। সেই রকম মানুষের কাছে তার ইচ্ছে পূরণ করবার জন্য আমাদের প্রতিনিধি হয়ে
আজকের বিজয়ী বা বিজয়িনী পৌঁছবেন। সুমিত্রা হালদার, প্রায় 56 বছর বয়স, রবীন্দ্র সরোবরের প্রাইভেট লেনের বাসিন্দা। খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। স্বামী চাষবাস করতেন অন্যের জমিতে। স্বামী মারা গেছেন 15 বছর আগে, ছেলে মেয়ে নেই। স্বামী মারা যাওয়ার পর অর্থনৈতিক ও মানসিকভাবে খুব একা হয়ে পড়েন। কাজ করতে পারেন না ঠিক মতো। আমি সেরকম কাজকর্ম করতে পারি না, আমাকে কোনো রকমে একবেলা জোটে না। খাবার দাবারের জন্য খুব কষ্ট পান, তাই সুমিত্রা দেবী ইচ্ছা প্রকাশ করেছেন খাবার দাবারের। খুব কষ্টে দিন যায়, আমার কেউ যদি একটু খাবার দাবার দেয় খুব আমার ভালো হয়। আমাদের জেনে নেওয়ার এখন সময় যে তোমার প্রথম ইচ্ছেটা কি? বাবা গত হলেন 15 বছর হলো প্রায়। তারপর থেকে মা অবশ্যই সমস্ত ব্যাপারটা নিয়েই আছেন, তবে নিজেকে মনোনিবেশ করেছেন, পুজো আচ্চা নিয়ে থাকেন। তো মানে মায়ের পুজো করা নিয়ে মানে আমাদের মানে হলো চলো এবার তো পুজোটা, তো সুতরাং মায়ের হাতে পুজোর সামগ্রী তুলে দিতে পারাটাই বোধহয় আমার কাছে প্রথম ইচ্ছে হওয়া উচিত। বাহ, আর তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার জন্য বা সংসারের জন্য আমি চিরকাল মাকে দেখতাম মা কাজ করছে, বা যেটুকু টাইম পাচ্ছে সেটা পুরোটাই আমার জন্য বা বাবার জন্য মা ইনভেস্ট করছেন। মাকে আমি কোনোদিন টিভি সেভাবে দেখিনি আর কি। তো আমার বাবা মার এবছর 25 বছর বিবাহবার্ষিকী পরিপূর্ণ হয়, তবে একটা টিভি গিফট করেছি। তো সেটাকে রাখার একটা সুব্যবস্থা যদি এখান থেকে করে দেওয়া হয় খুব খুশি হব। বাহ, এই দুটো ইচ্ছে পূরণের জন্য আমরা প্রথম ধাপে ঢুকছি। প্রথম ধাপে প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমার প্রথম প্রশ্নটি আসছে, আমরা দেখে নিই। প্রেটজেল। প্রেটজেল তৈরির পদ্ধতি এইটাই? তাই তো মনে হলো, ময়দাটাকে এরম করে বেলুনের মধ্যে করে রোলিং করে বেক করতে দিল। সেটাকে আমরা প্রেটজেলই বলি। তো প্রেটজেলই তো মনে হচ্ছে, প্রেটজেল ব্রেড টাইপ কিছু একটা হবে। প্রেটজেল নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করব, চেষ্টা করি, চ্যালেঞ্জটা করতে চাই। ক্রিম রোল। তুমি এই শব্দটা কার কাছে, মার কাছ থেকে শুনলে? হ্যাঁ, মনে হয়েছিল প্রায় শুনেছো, মানে সাহায্য নিয়েছো। তুমি বলেছো প্রেটজেল। আমরা দেখে নিই আমরা কোন খাবার বস্তুটি বানাচ্ছিলাম, দেখা যাক। অর্থাৎ তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেইটি একেবারে সঠিক উত্তর হয়েছে। দুর্ভাগ্যবশত আজকে তোমার প্রথম উত্তরটা ভুল হয়েছে। এই মুহূর্তে তোমার খাতা খুলতে পারোনি, তুমি আছো শূন্যতে, কিন্তু তুমি অন্যের প্রশ্নে ভর করে বা চ্যালেঞ্জ করে পৌঁছে গেছো +25-এ। তুমি এমনিতে কি করো? আমি সদ্য মাস্টার্স কমপ্লিট করেছি সাইকোলজিতে, তারপর প্র্যাকটিসের মধ্যে আছে। এনআরএস মেডিকেল কলেজে ছিলাম 6 মাস মতন। এছাড়াও আমি স্টুডেন্ট পড়াই, আমার নিজের স্টাডি সেন্টার আছে, গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট পড়াই। বাহ, এই যে মেয়ে একটা ব্যাপার হয়ে উঠছে ক্রমশ, আপনার আনন্দ হচ্ছে তো? প্রচণ্ড আনন্দ হচ্ছে, কারণ এখনও যেভাবে আর কি গড়ে উঠেছে আমি সেটাই চেয়েছিলাম। কারণ আমি গ্রামে থেকে আমি যে সুযোগ সুবিধাটা পাইনি, তো সেটা আমি মেয়েকে যাতে পুরোটাই গড়ে উঠতে পারি সেই রকমভাবেই ও তৈরি হয়েছে, বা আমি কিছুটা হলেও ওকে
হেল্প করেছি এই জায়গায় আনার জন্য। গর্ব হয় মেয়ে। প্রচন্ড প্রচন্ড, আর কি স্বপ্নেও ভাবি না যে আজকে এই জায়গায় ও এসে পৌঁছাচ্ছে। আর এটার পিছনে কিন্তু মার অকথ্য পরিশ্রম, একদম ডেডিকেশন আমার প্রতি। আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, মাকে দেখতাম সারাদিন বাড়ির কাজ করছে, তার মধ্যেও যদি একটু সময় পায় সেটা পুরোটাই আমাকে তৈরি করা। সারাদিন হয়তো বাড়িতে লোক, আমি পড়ার জায়গা পাচ্ছি না, মা সেই রাত্রিবেলা ছাদে হেরিকেন বা মোমবাতি বা কোনো রকম লাইট নিয়ে মাদুর পেতে আমাকে সারা রাত জেগে পড়ানো। এমনকি গ্র্যাজুয়েশন অবধি আমি পড়া তৈরি করার আগে আমার মা পড়াটা পড়তেন, পড়ে আমাকে সেটা শোনাতেন, আমি শুনে শুনে মুখস্থ করতাম। এতটা আমার মা আমার জন্য করেছে। এছাড়াও আর একটা ছোট জিনিস বলতে চাই, মা খুব গোছানি। আমি বলতে গর্ববোধ করি, আমার ছোটবেলার প্রথম বস্ত্র, আমার প্রথম মানে প্রেসক্রিপশন হয়েছে যেটা, এমনকি সব প্রথম জিনিসগুলো মা এখনো মানে রেখে দিয়েছেন, এমনকি এই মঞ্চেও মা নিয়ে এসছেন। যদি এটা একটু শেয়ার করতে পারি খুব ভালো লাগবে। এই যে এটা নাম প্রথমে দেখাই, এটা হচ্ছে প্রথম প্রেসক্রিপশন। ওর জন্মাবার পরেই এটাই হচ্ছে প্রথম। হ্যাঁ, এইটারই পিছনে আছে আর কি বার্থ সার্টিফিকেট যেটা হয় সেটার একটা অ্যাপ্লিকেশন। আর এটা হচ্ছে 6 দিন যখন বয়স, তখন ওর মেজো পিসি এই জামাটা হাতে বানিয়ে নিয়ে গেছিল। এটাই ওর ফার্স্ট বস্ত্র। এখনো ওর সেই গায়ের গন্ধ লেগে আছে, তাই তো? আমি এটা ধুইনি, শুদ্ধ একদম যেমন ঠিক ছিল ঠিক সেরকম ভাবেই আমি রেখে দিয়েছি। এইটা অন্নপ্রাশনের জামা, এইটা পরেও প্রথম অন্ন খেয়েছিল, মামার বাড়ি থেকে দিয়েছিল, এটাও নিয়ে এসেছি। আর একটা জিনিস, হয়তো সে আমাদের পৃথিবীতে থাকবে না বলেই আমি হয়তো তখন এটা যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার দিদি, মেজদি, ওর হচ্ছে মাসি। তো এই জামাটাতে এই যে হাতের কাজগুলো আছে, এই হাতের কাজগুলো ও করেছিল। তো সে এখন আমাদের মধ্যে নেই, যার জন্য আমি এটাকে নিয়ে এসেছি। আর এইখানে আছে এই 2 টাকা, এই 2 টাকাও পেয়েছিল অন্নপ্রাশনে, সেটাও আমি রেখে দিয়েছি। বহুদিন বাদে আমরা সকলে দর্শকরা অনেকেই একটা 1 টাকার এই নোট এরকম চকচকে দেখতে, এইটাকে এত যত্ন করে এই যে রেখে দিয়েছেন আপনি, ওটি আর 1 টাকা নেই, ওটা কয়েক কোটি টাকা হয়ে গেছে। আজ অবধি প্রায় 3.5 বছর হয়ে গেল আমি যে খাবারগুলো ভালোবাসি, আমি না থাকলে আমার বাড়িতে আসে না। এছাড়াও আমার যে পোশাক, মা তো সব কিছু যত্ন করে রাখে। আমি যখন বাড়িতে যেতাম বিয়ের পর বা এখনও অবধি, আমার এই ছাড়া জামা কাপড়টা না মা পুতুলকে পরাতো, পরিয়ে সেটাকে নিয়ে মা ঘুমাতো, যাতে এটা ফিল করে যে মায়ের সাথে আমি আছি। কি বলবো, মা হয়তো ফিজিক্যালি সবসময় প্রেজেন্ট থাকে না, কিন্তু ওই মায়ের সত্তাটা আর বাবার সত্তাটা আমি একসাথে সবসময় বয়ে নিয়ে চলার চেষ্টা করি। কারণ বাবা মা ছাড়া আজকে কেন, আগামী সারাটা জীবন আমি অসম্পূর্ণ। ভাবতেই পারি না বাবা মা ছাড়া আমি মানে আমার এক্সিস্টেন্স আছে বলে। বাহ, এই যে বাবা মার সঙ্গে যে ছেলে মেয়েদের যে বন্ধন, এটি চিরন্তন বন্ধন। এই বন্ধনটি আমাদের মনে করিয়ে দেয় এই ডেনড্রাইট সুপার কুইকের কথা, যা ছোঁয়ালেই জুড়ে যায়, একটা অটুট বন্ধন। এইবারে তোমার নিজস্ব প্রশ্ন আসবে, প্রথম পর্বের প্রথম সাধারণ প্রশ্ন, দেখি তাকে। আপনাদের কাছে প্রশ্ন হলো এটাই যে আমি কি বানাতে যাচ্ছি, গেস। কি বানানো হচ্ছে ফাইনালি, কি দেখবো আমরা? মেরিন জাহাজ বা জাহাজ। জাহাজ, বেশ, নেবো এটা? হ্যাঁ। নো চ্যালেঞ্জ। দেখে নিতে চাইবো যে আমরা আদতে কি বানাচ্ছিলাম, এবার বানাতে থাকি, দেখে নিই। এবার যদি হালকা করে এটাকে যদি একটু বেন্ড করে দিই বা ফোল্ড করে দিই, তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে এটা একদম ক্লিয়ার। এটা হলো সেই ছোট্টবেলায় কাগজের পাখি। আমরা দেখতে পেলাম যে এটা পাখি, তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছিল সেটা ভুল হয়েছে। তুমি আপাতত দাঁড়িয়ে রইলে 25-এ, তুমি আছো
এখন শূন্যতে। আমরা দেখে নিই আজকে তোমার দ্বিতীয় প্রশ্নটা কি আছে। ট্রাফিক সাইন মানে আসলে কতগুলো নির্দেশ পথচারী এবং ড্রাইভারদের প্রতি। এই নির্দেশগুলো মেনে চললে অ্যাক্সিডেন্ট কমে, সবার পক্ষে পথ চলাটা স্বস্তি এবং আনন্দের হয়। যতটা পারা যায় লিখিত নির্দেশ ট্রাফিক সাইনে কম ব্যবহার করার চেষ্টা করা হয়, কারণ ড্রাইভার যদি ভিনদেশী হন বা নিরক্ষর হন তাহলেও যেন নির্দেশগুলি পরিষ্কার বুঝতে পারেন। ট্রাফিক সিগন্যাল অনেক সময় বেশ মজার হয়, যেমন আরব কান্ট্রিগুলিতে গেলে এই সিগন্যালগুলো আপনার চোখে পড়তে পারে, অর্থাৎ এখানে রাস্তার উপর উট বা ক্যাঙ্গারু এসে পড়তে পারে, সুতরাং সাবধানে চালান। আমাদের দেশে এই সাইনটির মানে ওয়ান ওয়ে। এটি মানে সামনে লেভেল ক্রসিং। এটি হলো টার্ন লেফট অ্যাহেড। এই ট্রাফিক সাইনটির মানে কি? এই যে বিশেষ একটি ট্রাফিক সাইন দেখানো হচ্ছে, এটির মানে কি? গাড়ি চালানো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এটা জানা উচিত। কত বছর চালাচ্ছেন? বছর 15। 15 বছর গাড়ি চালাচ্ছেন ভাই, কোনো সিগন্যাল দেখেন না? গাড়ি সিগন্যাল মানে না। ভাবছিলাম যে আপনার হাতেই আমার ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেবো। লিগালাইজ ল ব্রেকার হয়ে গেছি আর কি। নো ওভারটেকিং। নেব উত্তরটা? নো ওভারটেকিং। বেশ, আমি এটাই বলতাম। বেশ, আমরা তোমার কাছ থেকে একটা উত্তর পেয়েছি। দেখি তোমার এই শূন্যকে ওভারটেক করে আমরা 25-এ পৌঁছতে পারলাম কিনা, অর্থাৎ তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখি। এই ট্রাফিক সাইনটির মানে নো ওভারটেকিং। একেবারে সঠিক উত্তর পেয়েছি আমরা। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তার মানে শূন্য থেকে 25-এ পৌঁছানো গেছে। তুমি আছো দ্বিতীয় প্রশ্নের মুখোমুখি। তোমার দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখে নিতে চাইব। পাঞ্জিমের খুব কাছে পাহাড়ের কোল ঘেঁষা এই খাঁড়ি অঞ্চলটি সারা ভারত জুড়ে প্রসিদ্ধ নানা কারণে। এই জায়গাটি নিয়ে নানা ধরনের গল্প ও প্রবাদ রয়েছে। বলা হয় এটা নাকি ব্যর্থ প্রেমিক ও প্রেমিকাদের তীর্থভূমি। বহুকাল আগে একটি সম্ভ্রান্ত পর্তুগিজ পরিবারের মেয়ের সাথে স্থানীয় এক জেলের ছেলের ব্যর্থ প্রেমের সাক্ষ্য দেয় এই বেলাভূমি। এখনো নাকি পূর্ণিমা রাতে সেই পর্তুগিজ মহিলাকে গলায় মুক্তোর মালা পরে জল থেকে উঠে আসতে দেখা যায়। টিলার ওপরেও এই দুটি মূর্তিও নাকি তাদের স্মৃতির উদ্দেশ্যে। ইতিহাস অবশ্য সম্পূর্ণ অন্য কথা বলে। এক অভিজাত পর্তুগিজ মহিলার নামে এই স্থানটির নামকরণ, এবং সেটা সত্যি। তার নাম পৌলা আমারল অ্যান্তোনিও দে সৌতা মারিয়ল। অত্যন্ত ধনী এই মহিলা এলাকার উন্নয়নের জন্য প্রচুর দান ধ্যান করেন। তার মৃত্যুর পর তার নামেই এই স্থানটির নামকরণ হয়। গোয়ার সব থেকে অভিজাত এলাকায় অবস্থিত এই স্থানটির নাম কি? দোনা পাওলা, গোয়াতে। গোয়া গেছিলে? যখন তুমি এত প্রত্যয় নিয়ে বলেছো, তোমার এই উত্তর নিলাম, তুমি কি চ্যালেঞ্জ করবে না? বেশ, দেখে নেব যে এই প্রশ্নের উত্তরের হাত ধরে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করতে পারলে কিনা। এই স্থানটির নাম ডোনা পাওলা। সেই সঙ্গে তুমি তোমার দ্বিতীয় প্রশ্নের হাত ধরে পৌঁছে গেছো তোমার প্রথম ইচ্ছে পূরণে। সবসময় তোমার মা তোমার জন্য ইচ্ছে পূরণ করেছেন সারাটা জীবন। হ্যাঁ, এখনো করে চলেছেন। মানে আমাকে কখনো মাকে বলতে হয় না যে মা আমার লাগবে। মা কেন জানি না আমার মুখ দেখে বুঝে যায় যে কিছু হয়তো লাগবে, আমি বলতে পারছি না। মা বা বাবা দুজনের সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা সঙ্গে সঙ্গে করে দেন। বাহ, এই যে তুমি এত তোমার বাবা মার কথা বলছো, তাতে তোমার যে একজন কাছের মানুষ আছেন তিনি একটু হিংসে করেন না যে এত বাবা মা করার কি আছে?
সেটা অতটা হয়তো করে না, কিন্তু করলে আমি বাবা মাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, এই ব্যাপারে আমি হিংসুটে। তোমার সেই মানুষটি তিনি কি তোমাকে বলেন তুমি একটু বেশি বাবা মা করো? খুব একটা বলে না। মেনে নিয়েছে? মেনে বললে কি নিয়েছে। তুমি মারপিট করো? প্রচন্ড। ওই দাও, মানে ভয়ে তার মানে বলে না। জানে আমি আমার জায়গায় ভীষণ স্ট্রিক্ট, মানে একটা জায়গায় আমি নড়বো না। মানে বলতে নেই, আমি সব কোনোদিন চাইতাম না আমার ভাই বোন হোক, তাহলে আমার বাবা মাকে শেয়ার করতে হবে। তো আমি এটার জন্য মানে কি বলবো, থ্যাঙ্কফুল টু গড আমি একা আমার বাবা মাকে নিয়ে রয়েছি। আমি খুব সেলফিশ এই জায়গায়। তাই না, কাউকে ভালোবাসা, আমি যদি কাউকে ভালোবাসি ওর তো হিংসা হয়। মানে আপনার কোলে এসে ছোটবেলায় কেউ বসলেও নামিয়ে দিয়ে নিজে হ্যাঁ বসতেই দেবে না। এখন যে টেলিভিশনের জন্য যে জিনিসটা তুমি চেয়েছো মার জন্য বাবার জন্য, সেটি আসার পর ওটা দেখবে যখন ওরা দুজন, তুমি মাঝখানে গিয়ে বসবে? অবশ্যই। বেশ, চলো আমরা মাঝখানে গিয়ে বসি। এসো সামনে এসো। থ্যাংক ইউ সো মাচ, এটা অনেক দিনের ইচ্ছা ছিল বাবা মার জন্য। তাহলে এইখানে বসে যখন টেলিভিশন দেখবে এরকম ভাবে দেখবো। ও তোমরা, ও আচ্ছা, ও এরকম ভাবেই থাকে। ও তাই? হ্যাঁ। ভাবনা পেল ভাষা, কখনো যা শেষ হবে না এমন ভালোবাসা। সিদ্ধার্থ, আমরা দেখে নিই তোমার তৃতীয় প্রশ্নটা কি অপেক্ষায় আছে। সেকেন্দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথেই এটি চোখে পড়ে। আজ থেকে প্রায় 450 বছর আগে ইব্রাহিম কুতুব শাহর আমলে তৈরি হয় এই লেকটি। লেকটি প্রায় 650 বর্গ কিলোমিটার বিস্তৃত। এই লেকের সবচেয়ে আকর্ষণীয় বস্তুটি হল অভয় মুদ্রায় থাকা গৌতম বুদ্ধের এই মূর্তি। লেকের মাঝখানে বসানো এই মূর্তিটি হল পৃথিবীর মধ্যে গৌতম বুদ্ধের সবচেয়ে উঁচু মনোলিথিক মূর্তি, অর্থাৎ 58 ফুট উচ্চ এই মূর্তিটি একটি পাথর কেটে বানানো। পর্যটকদের জন্য লেকটির পাশেই রয়েছে সুন্দর করে সাজানো একটি পার্ক। লেকে নৌকো বা লঞ্চে করে ভ্রমণেরও বন্দোবস্ত রয়েছে। এই লেকটির নাম কি? এই লেকটির নাম কি? হায়দ্রাবাদের কথা বলা হয়েছে, সেকেন্দ্রাবাদের কথা বলা হয়েছে। নিজাম সরোবর বা এরকম কিছু একটা। হুসেন সাগর। মার সাহায্য নিয়ে বলা হলো? মার সাহায্য নিয়ে বলা হলো নিশ্চয়ই। বা মার সাহায্য নেওয়া হলো। নাম হচ্ছে হুসেন সাগর। হুসেন সাগর। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, আমরা দেখে নিই এই লেকটির নাম কি। যে উত্তরটা পাওয়া গেছে সেইটি নাকি অন্য কিছু, দেখা যাক। 16 শতকে এই লেকটি নির্মাণে বিশেষ ভূমিকা নেন গোলকুন্ডা সুফি সন্ত হজরত হুসেন শাহ ওয়ালি। তাঁর নামেই এই লেকটির নাম হয় হুসেন সাগর। হুসেন সাগর, তার মানে একেবারে সঠিক উত্তর হয়েছে। এই 3 নম্বর প্রশ্নের হাত ধরে আমরা পৌঁছে গিয়েছি 50-এ। 50 মানে মায়ের জন্য প্রথম ইচ্ছে পূরণ, মায়ের জন্য পুজোর সামগ্রী। বেশ, এই যে মাকে পুজো করার ব্যাপারে একটা কি গল্পের কথা শুনছিলাম, এই নিয়ে অজস্র গল্প আছে। পুজো দিয়ে অজস্র গল্প, তার কারণ এখন আমি বলছি যে মায়ের পুজোটা হলো কিনা, কিন্তু সত্যি কথা বলতে ছোটবেলায় আমি না মাকে খানিকটা মানে এই পুজো টুজো করাতে বাধ্য করেছি। মা ছিলেন একদম অন্যরকম। মা অত্যন্ত মানে সাংস্কৃতিক একটা ব্যাকগ্রাউন্ড থেকে, মা অসম্ভব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। মা ছোটবেলায় গল্প দাদুর আসরে রেডিও প্রোগ্রাম করা লোক, আকাশবাণী। সেখান থেকে বিবাহের পরে যেটুকুনি গল্প শুনেছি আমাদের পরিবারে, রায় ফ্যামিলিতে। আপনি বলুন। তারপরে এলাম যে সংসারে, শ্বশুরমশাইয়ের একদম গোড়া সংসার। প্রথমেই গান গাইতে যাওয়া বন্ধ, গান বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বাড়ির থেকে বেরোতে পারবে না। আমার শাশুড়ি ছিলেন খুব একা, অসুস্থ মানুষ, তাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাকে এনেছি, তুমি সবসময় পাশে বসে থাকো। ঠিক আছে, মানে জীবনটা আমি প্রকৃতি দেখলে, গান শুনলে মানে একদম ছটপট করতাম। আজও শান্তিনিকেতনে গেলে আমি একদম হরিণের মতন ছুটে বেড়াই, কিন্তু সেইখানে আমাকে আটকে দিলেন। শুধু পুজো, কাজ, কর্ম, লোকজন ছিল সবই, কিন্তু তুমি বাড়ির বড় বউ হয়ে থাকো।
যাই হোক, সেটা বেশি দিন হলো না, কারণ উনি যখন চলে গেলেন বিয়ের 5 বছর পর, তারপরে আস্তে আস্তে আমি আমার সংসার গড়তে শুরু করলাম। আমার বড় ছেলে হয়েছে, 8 বছর পর ছোট ছেলে, তাদের বড় করা, সংসার গোছানো, পুজো পাঠ ও সমস্তর মধ্যে ছিলাম না। ইনি জন্মানোর পরই সেই বড় বড় কথা, মানে কোথাও কিছু নেই, ক্যালেন্ডারে যদি একটা এই একাদশী চাঁদ দেখতো ছবি বাংলা ক্যালেন্ডারে, আমাকে বলতো আজকে আমি নিরামিষ খাবো। তখন ওর 7-8 বছর বয়স। তারপর থেকে এই পুজো করো, ওই পুজো করো, সেই পুজো করো, দুম করে বাড়িতে একদিন এরকম একটা দুর্গার প্রতিমাই নিয়ে চলে এলো বাজার থেকে। বাবাকে একদম জিদ করে কিনতেই হবে, রিক্সা করে নিয়ে চলে এলো। এখন আমি মা দুর্গার আশীর্বাদ, আজকে 84 থেকে শুরু হয়েছে, এখনো চলছে। তো সেটাই, পুজোর ব্যাপারটা আমি খানিকটা চাপ দিয়ে করিয়েছিলাম, এখন কিন্তু মা পুজো নিয়েই আছেন বেশ খানিকটা। তাহলে এবারের পুজো জমে যাবে, তার কারণ আমরা কিছু পুজোর সামগ্রী ইচ্ছে করতে পেরেছি। আমরা সেই সামগ্রীর দিকে এগোই, আমরা উৎসব করি। আসুন। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এটি রূপোর প্রদীপ এবং রূপোর ঘণ্টা। এবার নিশ্চয়ই পুজোর আয়োজন আরো মনোহর, আরো চিত্তাকর্ষক এবং আরো নিবেদনে ভরপুর হবে। সত্যি করে ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে। বেশ, প্রথম ইচ্ছে পূরণ আমাদের হয়ে গেছে। দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছেতে দাদা যাওয়ার আগে আরেকটা ছোট্ট 1.5খানা ইচ্ছে আছে। 1.5? হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই যে মায়ের গানের কথা বলছিলাম, বহুকাল মা গান গান না, তাই নাকি? একদম কনফিডেন্স পায় না, এখন বলছে ছেড়ে দে। না না, এখন হয়ে যাক। আমি আজকে সেই দিন, আজকে বলছি। শুনুন, এখানে আমরা গানের সুর বাছাই করি না, আমরা এখানে গানের কথাও দেখতে চাই না। আমরা দেখতে চাই একজন সুর ভুলে যাওয়া, কথা ভুলে যাওয়া মানুষ আবার নতুন করে সুর খুঁজে পাচ্ছেন। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। সাধু সাধু। তোমার 1.5খানা ইচ্ছে পূরণ হয়ে গেছে। দ্বিতীয় ইচ্ছেটা কি? মা ইদানিং একদম বেরোচ্ছে না, কিছুতেই বেরোতে চায় না, না শরীর খারাপ, হাঁটু ব্যথা। এই পুজোতে যদি একবার মাকে নিয়ে বেরোনো যায়, সকলকে নিয়ে, ফ্যামিলির সকলকে নিয়ে একটু বাজার টাজার করলাম, একটু খাওয়া দাওয়া করালাম, এরকম একটা ইচ্ছে আছে। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা জানতে চাইব। দ্বিতীয় ইচ্ছা, যেটা আমি প্রথমেই বললাম, বাবা মা দুজনেই প্রচণ্ড স্নেহ মমতা দিয়ে প্যাম্পার করে আমাকে মানুষ করেছে। তো আমি সেবা যথারীতি করার চেষ্টা করি, কিন্তু বাবা মাকে একদিনের জন্য প্যাম্পার করার জন্য যদি কোনো স্পা ট্রিটমেন্ট দেওয়া যায় বা ওই ধরনের কিছু করানো যায়, আমি খুব খুশি হব। খুব সুন্দর। বেশ, আমরা সৌমি তোমাকে দিয়ে শুরু করি। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার তৃতীয় প্রশ্নটাকে তোমার সামনে আনা হচ্ছে। দেখি প্রশ্নটা কি আছে। चौक चांदनी चौधरी ढाबा रात दिन यहाँ शोर शराबा। নমস্কার, আমি মিত্র ক্রাফটের তরফ থেকে হ্যাপি প্যারেন্টস ডে দর্শকদের স্বাগত জানাই। আজকে আমরা একটা আমাদের স্পেশালিটি আইটেম বানাচ্ছি, যেটা দেখতে অনেকটা কাটলেটের মতো, কিন্তু গ্রেভি সহকারে পরিবেশন করা। আসুন দেখি সেটা কিভাবে বানানো। क्या है इरादा, चाहिए नान या रोटी, चाहिए रान या बोटी, मंगा लो राम कसम कष्ट हो जाए। थोड़ी बिरयानी बुखारी, थोड़ी फिर नल्ली निहारी, ले आओ आज धर्म भ्रष्ट हो जाए। किचन से आवाज चिकन कुकड़ू कू, तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू, यही कहता है आज चिकन कुकड़ू कू। কাটলেট আমাদের তৈরি, এবার এর সঙ্গে যা গ্রেভিটা যায় সেটা আমরা এবার তৈরি করব। এই জিভে জল আনা খাবারটির নাম কি? শাহি লবাবদার কাটলেট
বা ওই জাতীয়? একটা নাম চাই, ওই জাতীয় বললে হবে। শাহি মশলাদার কাটলেট। শাহি মশলাদার কাটলেট, এই উত্তরটা নেব। বেশ, নিলাম। আমি চ্যালেঞ্জ করি চিকেন আফগানি। আমরা দেখে নিই চ্যালেঞ্জ করে যে উত্তরটা সিদ্ধার্থ দিয়েছেন সেটি ঠিক, নাকি সাধারণভাবে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটি ঠিক। এই রেসিপিটার নাম হলো চিকেন আফগানি। তার মানে চিকেন আফগানি তোমার কাছ থেকে যে শব্দটা আমরা পেয়েছি সেটি এর নাম, অর্থাৎ তোমার উত্তরটা একেবারে ঠিক হয়েছে। এবং দুর্ভাগ্যবশত তুমি যে উত্তরটা দিয়েছো এই যাত্রায় সেটি ভুল হয়েছে। তুমি ছিলে 50-এ, পৌঁছে গেছো 75-এ। তোমার কাছ থেকে যে প্রশ্নটা ও নিয়ে নিয়েছিল তুমি আবার ফেরত নিয়ে নিয়েছো। বেশ, ওই লাইফ ইজ আ লেভেলার আর কি। সেটাই আমরা বারবার জানতে যাচ্ছি। এইবারে তোমার কাছে একটি প্রশ্ন আসবে, সেই প্রশ্নটার উত্তর দিতে পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা দেখে নিই তোমার আজকের এবারের প্রশ্নটা কি আছে। 4 balls left. They need 12 runs to win. He really has. MS Dhoni, the skipper. Can he find 3 boundaries? I feel that he's the man to do it. Can't afford a single. Can't afford a dot ball. Goes without saying. And he's gone down the ground. I think it's massive. He has cleared it. That is a phenomenal hit from Dhoni. Maybe he's timed it to perfection. Unbelievable. আমরা একটা দৃশ্য দেখতে পেলাম। দৃশ্যটি দেখি আমরা জানতে চাইছি যে লোকটিকে আমরা দেখলাম সেই লোকটির কি অপরাধ। লোকটি খেলা দেখছে, দেশলাই কাঠি দিয়ে একটা জিনিস সাজাচ্ছিল। তাতে করে পুলিশ এলো। আচ্ছা, ম্যাচ ফিক্সিং ব্যাখ্যা করো। মানে ম্যাচ স্টিকের ম্যাচ আর ওইটাকে আঠা দিয়ে লাগাচ্ছিল, মানে ফিক্স করছিল, which is obviously punishable non cognizable offense আর কি। মানে তাহলে উত্তরটা ম্যাচ ফিক্সিং। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না। বেশ, আমরা দেখে নিই এবার এই উত্তরের হাত ধরে আমরা দ্বিতীয় ইচ্ছে পূরণের দোরগোড়ায় পৌঁছতে পারলাম কিনা। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে ঠিক উত্তর। তুমি ছিলে 75-এ, সেখান থেকে আরো 25 জোগাড় করে পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে মায়ের জন্য একটি বিশেষ ইচ্ছে পূরণ, এছাড়া এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মার জন্য একটা বিশেষ পুরস্কার। সেটা মার হাতে তুলে দাও, এবার জমিয়ে বেড়ানো হবে, হ্যাঁ, একসঙ্গে, এবং নানাবিধ আনন্দ হবে। চিকেন আফগানিটাও হতে পারে। চিকেন আফগানিটা হওয়া উচিত, শুধু ম্যাচ ফিক্সিংটা যেন আবার জমে যাবে। মা বেরোবে, কথা দিচ্ছে কি? হ্যাঁ, নাতি নাতনি খুব খুশি হবে। হ্যাঁ, মানে তাদের জন্য, তারা হাসবে বলে আপনি বেরোবেন। বাহ। সৌমি, তোমার এবার 4 নম্বর প্রশ্নটা আসবে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। এটাকে আমরা বলি যে হ্যাপি প্যারেন্টস ডে অ্যালবাম।
এর পাতা উল্টে উল্টে আমরা খোঁজবার চেষ্টা করি যে ছোট্ট মানুষটিকে আমরা দেখছি সে আসলে কে। সলমান খান। তুমি শিওর? সলমান খান। তুমি কি এর ভক্ত খুব? সালমান খান বলছো এই কারণে? তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? বেশ, এবার আমরা দেখে নিতে চাইবো যে যাকে তুমি ছোটতে সলমান খান বলে চিনলে সে বড় হয়েও কি সলমান খান নাকি অন্য কোনো খান, আমরা দেখে নিই। जोगी चलाए कोई जंतर खिलेगा तेरा अंतर तू आजा गुरु मंतर ये ले ले रे चल बेटा सेल्फी ले रे। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তুমি রইলে 75-এ, তোমাকে একটু দাঁড় করালাম। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? মার তো গানের শখ ছিলই, এবং মায়ের গানের শখটা আমাদের কাছে একটা নস্টালজিয়া, আবারও তার একটা ওই সিম্বলিক প্রেজেন্টেশনের মতন। আমি অনেকদিন ধরে ভাবি আমার একটা ঘরের কোণ খালি আছে, মানে মায়ের এই মিউজিকের নস্টালজিয়াটাকে ধরে রাখার জন্য কিছু পুরনো গ্রামোফোন রেকর্ড এবং গ্রামোফোন মানে মিউজিক সিস্টেমটা যদি অর্গানাইজ করা যায়। এখন জিজ্ঞেস করে নেবো তোমাকে, যদি তুমি আছো 100-তে, যদি তুমি জাদু প্রশ্ন চাও একেবারে 50 নিয়ে 150-তে পৌঁছতে পারবে, পড়ে নেবো জাদু প্রশ্ন। বেশ, তাহলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার একটি সাধারণ প্রশ্ন আসছে। বেশ, আমরা 4টি ছবি দেখতে পেলাম, এখনো ফ্রেমে দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যা দেখতে পেলাম তা আসলে আমাদের 4টি বইয়ের কথা মনে করিয়ে দেবে। চাঁদের পাহাড় বাই এনি চান্স? চন্দ্রপুলি পাচ্ছি, চাঁদের পূর্ণিমার চাঁদ পাচ্ছি, সন্দেশ, আনন্দমেলা, শুকতারা, এবং প্রথমটা কি হবে? পূর্ণিমা। চাঁদ মামা। তাহলে ব্যাখ্যা করো। চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা টি দিয়ে। হ্যাঁ, চাঁদ মামা আমাদের একটা পত্রিকা, যেটা পড়ে আমরা প্রভূত আনন্দ পেতাম। রাইট, চন্দ্রগুপ্ত আর বেতা। হ্যাঁ, চাঁদ মামা পেলাম। তারপরে আনন্দ মেলা ডান দিকে। কেন কেন কি কারণে? নাগরদোলা মেলার একটা সিন, আনন্দের উৎসব, আনন্দ উৎসব, মেলা হচ্ছে। শুকতারাটা তো বোঝাই যাচ্ছে এটা শুকতারা। শুকতারা আর সন্দেশ, বিভিন্ন রকম মিষ্টান্ন, মানে সন্দেশ পত্রিকা। তাহলে তুমি বলছো 4টেই ছোটদের পত্রিকা, মূলত 4টেই পত্রিকা। চ্যালেঞ্জ করতে চাও? আমরা এবার দেখে নিই তোমার পাওয়া উত্তরটা আমাদের উত্তরের সঙ্গে মিলছে কিনা। বেশ, আমরা যাচাই করি। তার মানে তোমার কাছ থেকে পাওয়া উত্তরটি একেবারে সঠিক উত্তর। তোমাকে 125-এ দাঁড় করিয়ে রেখে তোমার কাছে যাচ্ছি। তোমার 5 নম্বর প্রশ্ন আসছে, দেখো।
entrada me luzi triste na saída. Alegre na entrada me luzi triste na saída. Rapariga feia me luzi não se pode nascer. Rapariga feia me luzi não se pode nascer. Como a pera verde me luzi não se pode comer. Como a pera verde me luzi não se pode comer. Oh Maria Pitache, 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 oh Maria Pitache. গ্রিলড স্কুইড মনে হচ্ছে, মানে জিপটা স্কুইডই হবে, মানে যেটা গোয়াতে খুব প্রচলিত, মানে গোয়া বেস্ট খাবার যেহেতু দেখছো তুমি গোয়া গিয়েছিলে যখন। হ্যাঁ, কিন্তু ওটার সাইজে ছোট ছিল, এটা সামহাও আমার বড় লাগছে। না কিন্তু এক্ষেত্রে এটা কি? স্কুইড। তোমার এই উত্তরটা নিলাম। বেশ, তুমি বলেছো স্কুইড, দেখি উত্তরটা কি। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর। এই স্কুইড উত্তরের হাত ধরে তুমি পৌঁছে গেছো 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং মার জন্য একটি বিশেষ পুরস্কার এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি বিশেষ সোনার হার এবং কানের দুল। চলো আমরা উৎসব করি, এসো। সেটা মা বাবার হাতে তুলে দাও, দুজনে মিলে স্পা করবেন। সিদ্ধার্থ, এই যে বাবা চলে গেলেন, তোমার সেই স্মৃতিটা মনে আছে তো? হ্যাঁ, মানে প্রচন্ডভাবেই মনে আছে। আমি 4th ইয়ারে পড়তাম তখন, পাড়ায় ক্রিকেট খেলছি আর কি, ফেব্রুয়ারি মাস 8 তারিখ 2001। তা আমি মানে আমার মা যে বলছিল না, মানে আমি বেরিয়ে গেলাম, মানে মা, আমি জানি যে ওই মায়ের নোঙর, প্রথমেই বলেছি যে কখন আমায় ফিরতে হবে সেটা আমি জানি, আই নিউ মাই লিমিটস, কিন্তু তার আগে আমি কোথায় সেটা আর কেউ জানতো না। মানে আমি যে কি করতাম, কখন এই দেখা গেল আমি হয়তো কোনো ফাংশনে গান গাইছি, কখনো নাটক করছি, কখনো কোনো রাজনৈতিক দলে ভিড়ে গেলাম, কখনো পাড়া ক্লাব করছি, বিভিন্ন রকমের মধ্যে থাকতাম, রোটার অ্যাক্ট করতাম। সেখান থেকে আমার মানে বিয়েও সেই সূত্রে আর কি, মানে রোটার অ্যাক্ট করতে গিয়ে পাড়ায় খেলছি, হঠাৎ একটা ফোন, আমাকে কোনোদিন কেউ ডাকতো না, জানে মা জানে ও সিদ্ধার্থ ফিরে আসবে, হঠাৎ ছেলেটি এসে বললো তোর বাড়ি থেকে ডাক। তার থেকেও বড় কথা, বাবা জিজ্ঞেস করছে 10টার সময়, হ্যাঁ তুমি কি এসে লাঞ্চ খাবে? বাবা তো একদমই সুস্থ এবং আমার মনে আছে দেখবো, চলে গেল আর বাবা ঘরে ঢুকলো। বাবা ইউনিভার্সিটি ব্লু ছিল, ফুটবলার ছিল, স্পোর্টসম্যান ছিল, অবভিয়াসলি বাবা তো আমাদের প্রত্যেক মানুষের কাছেই, আমার কাছেও বাবা ওয়াজ দ্য হিরো। শর্ট স্ট্যাচার, বিরাট চেহারা তার ছিল না, কিন্তু কোথাও একটা বাবার সাথে আমরা রিলেট করতাম, মানে উত্তম কুমারের কোনো একটা জায়গা, যে জন্য মা প্রচন্ড উত্তম কুমারের ফ্যান। সেটা বাবাকে উত্তম কুমারের সাথে কোথাও মিল আছে নাকি বাবার মধ্যে উত্তম কুমারকে খুঁজতো সেটা জানি না, বাট সেটা একটা ওনাকে জিজ্ঞেস করা যায়, সেটা মা বলতে পারবে। বাড়িতে যদি কোথাও অশান্তি হয়, ভীষণ কিছু হয়, একটাই সলিউশন, উত্তম কুমার একটা সিনেমা চালিয়ে দাও। তাই নাকি? একদম। এখন তো হঠাৎই বাবা চলে গেলেন ওরম ভাবে, এবং দৌড়ে এসে দেখলাম, জাস্ট 5-7 মিনিট আমি দেখতে পেয়েছিলাম, দাদাভাই তো তখন বাইরেই ওর শ্বশুর বাড়িতে। তারপরে একটা প্রচন্ড স্ট্রাগলের পিরিয়ড গেল আর কি, যা হয়, কারণ মানে জাস্ট আধ ঘন্টা, হ্যাঁ মানে প্র্যাকটিক্যালি টাইম দিল না তো। একটা মানুষের জ্বর হয়, এই হয় জানতে পারি। এবং বাবার এত পরিচিতি ছিল, এত যোগাযোগ ছিল, খুব ভালো মানুষ ছিলেন,
তখন হাইকোর্টের একজন সিটিং জাজ বাবাদের ল কলেজের মানে ক্লাসমেট ছিল, তিনি কোর্ট অ্যাডজন করে কিন্তু এসেছিলেন। প্রত্যেকটা মানুষ এসে বলেছিল যে ছেলেটা বড় ভালো ছিল, চলে গেল। এইটা একটা ভীষণ আমাকে ইন্সপায়ার করেছিল। এবং তারপরে আমি যখন ইনকাম ট্যাক্স বার লাইব্রেরিতে যাতায়াত করি, বাবার জায়গাটা সকলে সেইটা মানে আমাকে যে দেবুদার ছেলে, মানে এইটা আমার একটা বিরাট, আমি বাবা হয়তো আমাকে হাতে ধরে কাজ শেখাতে পারেননি, হয়তো ট্রাইব্যুনালে হাইকোর্টে অ্যাপিয়ার করানো কিভাবে দাঁড়াতে হয় সেটা শিখিয়ে যেতে পারেননি, বাট ওই যে একটা অলক্ষ্য আশীর্বাদ যেটাকে আমরা বলি, যে বাতাবরণ রেখে গেছিলেন, একটা পরিবেশ রেখে গেছিলেন। বাবার এই বাতাবরণটা সাংঘাতিক রকম, যে দেবুদার ছেলে, এবং এইটা আমাকে প্রচন্ড এগিয়ে দিয়েছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স সেটাই আর কি। যখন রোটারি থেকে পাওয়া গেল একজনকে, বিশেষ কাউকে নাকি একটা শুনছিলাম, ওই ঘটনাটা কি? ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং। ওই ঘটনাটা হচ্ছে যে একটু গান টান তো করি, বুঝতেই পারছেন, তখন আরো করতাম। তো তারপরে তো সেই একটা আন্তাক্ষরী কম্পিটিশনে ওকে একটা গান টান গেয়ে শুনিয়েছিলাম, সেখান থেকে একটা পছন্দ ছিল। তারপরে যেটা হলো, ও খুব লম্বা, দীর্ঘাঙ্গী, 5 ফুট 7.5, মানে আমার টোপরটা মাস্ট আর কি। এরকম একটা সিচুয়েশনে ও অর্জুন করবে এবং আমিও নেপথ্য করলাম একটা সময়, মানে যখন পরিচয়টা মোটামুটি হয়েছে। চিত্রাঙ্গদ মানে লোকে মানে অর্জুন হয়ে চিত্রাঙ্গদাকে প্রেম প্রস্তাব দেওয়া একরকম, কিন্তু অর্জুনের হয়ে আমি গাইছি, এটা একটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়। তো মূলত গান থেকে, এবং তার সাথে এই রোটার অ্যাক্ট করতে গিয়ে দুজনের একসাথে অ্যাক্টিভিটি। এই যখন অর্জুনের হয়ে নেপথ্য থেকে গান গাওয়া হচ্ছিল, কোন গানটা মনে আছে? অর্জুনের জন্য, অর্জুনের হয়ে যে গানটা গেয়েছিলাম সেটা গাইবো না, কিন্তু ওর জন্য আমি যে গানটা সবসময় গাইতে চাইবো, ওর পছন্দের একটা গান। হয়ে যাক। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। আমাদের হাতে এবারে একটি সাধারণ প্রশ্ন আছে আর একটি জাদু প্রশ্ন আছে তোমার জন্য। তুমি কি জাদু প্রশ্নটা চাইবে? তাহলে সাধারণটা নিই। সাধারণটাই বেশ। তোমার আজকে শেষ সাধারণ প্রশ্নটা আমরা দেখে নিই। সুর নিয়ে, বাজনদারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা তো অনেকেই করেন, কিন্তু বাজনার যন্ত্রটিকেই পাল্টে দিতে কজন পারেন? পণ্ডিত ভীষ্মমোহন ভাট তাই করে দেখিয়েছেন। তিনি গিটার এবং বীণার সংমিশ্রণে একটি নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি করেন এবং মার্কিন কম্পোজার রাইল্যান্ড কুপারের সঙ্গে মিলিতভাবে একটি অ্যালবাম তৈরি করেন, আ মিটিং বাই দ্য রিভার। 1994 সালে এই অ্যালবামটি গ্র্যামি পুরস্কার পায়। স্বয়ং এরিক ক্ল্যাপটন পঞ্চমুখে তার সুর সৃষ্টির প্রশংসা করেছেন এবং তা প্রচার করেছেন। এইবারে আপনারা বলুন তো, পৃথিবীর 70টি দেশের অগণিত শ্রোতাকে যে যন্ত্রটি শুনিয়ে পণ্ডিতজি মুগ্ধ করেছিলেন, সেই যন্ত্রটির নাম কি? বিনাতার বা বিতার এরকম কিছু, যেটা তুমি বলবে, একটা যে কোনো। বিনাতার। বেশ, নিলাম এই উত্তরটা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? বেশ, তুমি বলেছো বিনাতার। আমরা দেখে নি এই উত্তরের হাত ধরে তুমি 25 নম্বর পাচ্ছ কিনা। পণ্ডিত ভীষ্মমোহন ভাটের তৈরি সেই যন্ত্রটির নাম মোহন বীণা।
মোহন বিনা, অতএব বিনা শব্দটা পেয়েছি কিন্তু মোহন শব্দটি পাইনি। নিশ্চয়ই। তাই তোমার উত্তরটা মনমোহন হলো না, যাকে বলে মন ভুললো না। তাই বলবো যে এই যাত্রায় তোমার কাছ থেকে যে উত্তরটা পেয়েছি সেটি ভুল হয়েছে। এবারে সৌমি তোমার পালা, তোমার তৃতীয় ইচ্ছেটা তুমি বলো। তৃতীয় ইচ্ছা বলতে গেলে এটা আমি ছোট থেকে দেখেছি, বাবা কলকাতায় বেশি দিন মন বসতো না, বাবা একটু ঘুরতে খুব ভালোবাসে। আমরা প্রত্যেক বছরই 2-3 বার ঘুরতে যেতাম বা এখনো বাবা মা যান। তো এই ঘোরার জন্য ট্রাভেলিংয়ে জিনিস গুছিয়ে নেওয়ার যদি ট্রলি ব্যাগস বাবা মার জন্য প্রোভাইড করা হয় খুব খুশি হব। বাহ, এই জন্য তোমার কাছে আছে একটি সাধারণ প্রশ্ন, একটি জাদু প্রশ্ন। জাদু প্রশ্নটা নিলে তুমি একবারে সেটায় পৌঁছে যেতে পারবে 50 নম্বর নিয়ে 150-তে। তুমি কি সেটা চাইবে নাকি তুমি শেষ তোমার সাধারণ প্রশ্নটাই আগে চাইবে? জাদু প্রশ্ন। দেখো, চারটে ছবি দেখতে পাচ্ছ? এই চারটে ছবি দেখিয়ে আমরা তোমার কাছে একটা ইঙ্গিত দিয়েছি, তোমাকে বলতে হবে যে কি বোঝাবার চেষ্টা করেছি। নোট মানে টাকা যেটা হয়, হ্যাঁ, ওখানে আমরা গান্ধীজির ছবি দেখতে পাই। বেশ। পাহাড় পর্বত থাকে, হাতি, গন্ডার এবং বাঘের একটা প্রিন্টিং আছে, ওইটা সমন্বয়ে আমাদের নোটটা তৈরি হয়েছে। মানে এই সবকটা ছবি আমরা তোমার কাছে জিজ্ঞেস করি, একটা নোটের মধ্যে এই সবকটা ছবি থাকে? ওটা 10 টাকার। ওটা মানে কোনটা? ফার্স্ট এই ছবিটা দেখতে প্রথম ছবিটা 10 টাকা? 10 টাকার, পরেরটা 50, পরেরটা 50, তারপরেরটা বাদিকেরটা মানে নোটগুলোর ছবি এখন মনে পড়ছে না তো আমার, এগুলো মনে হচ্ছে এগুলো নোটের মধ্যে আমি দেখেছি। পেলেই এত আনন্দ হয় যে তার ভিতরে কি ছবি। সত্যি তাই, মানে এটা 10-50, এবার ওটা 100 না 1000। দশ, 50, 100, 500 টাকার নোট। তার মানে 10, 50, 100, 500। বেশ, মাফ করবেন, যেভাবে তাকিয়ে আছেন আবার মনে হচ্ছে কোনো একটা অপরাধ করেছে। আমি চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ করে যদি ঠিক হয় 50 পাবে, আর যদি ভুল হয় তাহলে -50। সে তো বুঝতেই পারছি। আছে 125-এ, সেখান থেকে 75-এ চলে যাওয়া। হাতে রয়েছে একটি জাদু প্রশ্ন, সেটি নিয়ে আবার 125-এ ফেরা যাবে, অর্থাৎ কোনো ইচ্ছে পূরণ আমরা আর করতে পারবো না। আপনাকে দেখতে পেলাম, এর চেয়ে ভালো ইচ্ছে কি আর? এই না হলে একে বলে বীরের সঙ্গে বীরের মতো ব্যবহার। আলেকজান্ডারের সঙ্গে পুরো এমন করেছিল। এটা ভারতীয় মুদ্রা 500 টাকার নোটে এই চারটে জিনিসই থাকে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং আমার ধারণা যদি ওরটা ভুল হয় তাহলে ও কিছু হারানোর নেই, ও যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে, আর যদি ঠিক হয় তাহলে ওর তৃতীয় ইচ্ছে পূরণ হবে। আর এখানে যে দাঁড়িয়ে আছে সে তৃতীয় ইচ্ছে পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে 125-এ। যদি এটা ঠিক হয় তাহলে তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে, আর যদি ভুল হয় তাহলে 75-এ নেমে যাবে। বেশ, আমরা দেখে নিই এবারে এই জাদু প্রশ্নের ঠিক উত্তরটা কি। দশ টাকা, 50 টাকা, 100 টাকা এবং 500 টাকা, অর্থাৎ তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। আর তোমাকে জানাই যে তোমার মধ্যে একটা বীরের মতো ব্যাপার আছে, বীরেরা কখনো জেতে কখনো হারে, এবং হার থেকেই শিক্ষা হয়, এবং তখন তা নিয়ে আক্ষেপ করতে নেই। কিন্তু আমরা জানছি যে তুমি 125 থেকে নেমে গিয়ে পৌঁছে গেছো 75-এ। তোমার সামনে এখনো চ্যালেঞ্জ করার সুযোগ আছে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। তুমি পৌঁছে গেছো এই 50 নম্বর জোগাড় করে 150-তে। 150-তে পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। এসো, সামনে এসো।
সিনেমা প্রিয় সকলের জন্য একটা দারুণ খবর। আমাদের সামনে এবার আসছে, সিনেমা হয়ে আসছেন গোয়েন্দা কিরিটি। ক্যামেলিয়া গ্রুপের নিবেদন কিরিটি ও কালো ভ্রমর আসছে 9ই সেপ্টেম্বর। দেখে নি তার কিছু ঝলক। ওয়েলকাম মিস্টার কিরিটি রানা। কালো ভ্রমর, কালো ভ্রমর মানুষের চেয়ে মুখোশ বেশি, যার আড়ালে চিৎকার করে কিছু একটা বলতে চায়। কালো ভ্রমর শাস্তি না পেলে আমার বাবার আত্মা কখনো শান্তি পাবে না। আমি প্রমিস করছি এবারও আমার হাত থেকে পালাতে পারবে না। সিদ্ধার্থ হাতে আছে একটি ম্যাজিক প্রশ্ন, সেটি 50 নম্বরের। সেটি পেলে 125-এ পৌঁছানো যাবে। তারপর ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করে তৃতীয় ইচ্ছে পূরণ করা যাবে। অতএব আমরা সেই জাদু প্রশ্নটাকে হাজির করছি। দেখে নিয়ে ঠিক উত্তর দিয়ে 50 নম্বর জোগাড় করে নাও। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মাধু। আমি শোভাবাজার রাজবাড়ির সপ্তম পুরুষ। আসুন আমি আমাদের রাজবাড়ি সম্বন্ধে কিছু বলি, আসুন আমার সঙ্গে। কলকাতা মহানগরীর স্বনামধন্য রাজবাড়িগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ হল শোভাবাজার রাজবাড়ি। পুরনো কলকাতায় প্রবাদ ছিল, মা দুর্গা কলকাতায় এসে এক বিশেষ ধনী ব্যক্তির বাড়িতে গয়না পরেন, আর এক বিশেষ ধনী ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়া সারেন এবং অপর এক ধনী পরিবারে নাচ দেখেন। এই শেষের পরিবারটি শোভাবাজার রাজ পরিবার। এখন যেখানে অধুনা ফোর্ট উইলিয়াম, ওইখানে ওনার আদি বাড়ি ছিল। এই স্থাপত্য দেখার মতো। প্রবেশপথের সিংহদ্বার, 5 খিলানের ঠাকুর দালান বা নাচঘর, এই রাজবাড়ি সবই দেখার মতো। সে সময় দুর্গাপুজোয় প্রচুর জাঁকজমক করা হতো। ব্রিটিশদের জন্য আলাদা ইনভিটেশন কার্ড হতো এবং আমাদের দেশীয়দের জন্য আলাদা একটা পত্র হতো, তাতে সংস্কৃতে পত্রটা লেখা হতো। এই পুজোয় এসেছিলেন রবার্ট ক্লাইভ। শিকাগোর মহাধর্ম সম্মেলন থেকে ফেরার পর স্বামী বিবেকানন্দকে প্রথম সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই রাজবাড়িতে। শোভাবাজার রাজবাড়ির সদস্যদের প্রকৃত পদবি ছিল দেব। পরবর্তীকালে তারা দেব উপাধি নিয়েছিলেন। শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা কে? রাজা নবকৃষ্ণদেব। রাজা নবকৃষ্ণদেব হচ্ছেন এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা। মানে প্রথম পুজো করেছিলেন উনি শোভাবাজার রাজবাড়ির, কারণ তার আগে তো উনি তো পলাশির যুদ্ধে পরে টাকা শেয়ার হলো, আর আবার রাজা নবকৃষ্ণদেব। বেশ, নিলাম এই উত্তরটা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, যদি তোমার উত্তর ঠিক হয় তুমি পৌঁছে যাবে আবার 125-এ। দেখি। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা মহারাজা নবকৃষ্ণদেব। উনি এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন মোটামুটি 1757 সালের কিছু আগে এবং প্রথম কলকাতা দুর্গাপুজো করেন এই বাড়িতে 1757-এ। রাজা নবকৃষ্ণদেব একেবারে সঠিক উত্তর হয়েছে। এই সঙ্গে তুমি পৌঁছে গেছো 50 নিয়ে 125-এ। তুমি আছো 150-তে। তোমার চতুর্থ ইচ্ছেটা জেনে নেব। হ্যাপি প্যারেন্টস ডে থ্রু দিয়ে বাবা মাকে যদি একটু একা সময় কাটানোর জন্য কোনো হিল স্টেশন বা মানালিতে একটা ট্রিপের ব্যবস্থা করে দেওয়া হয়, খুব ভালো হবে। বেশ, তোমার এই জন্য একটি হাতে সাধারণ প্রশ্ন আছে, তোমার পয়েন্ট বাড়িয়ে নিতে পারো। এমনি ওর জন্য ওর প্রশ্নটাকে চ্যালেঞ্জ করবার সুযোগ আছে। আমরা দেখে নিই তোমার আজকে শেষ প্রশ্নটি কি আছে। দেখি। সরস্বতী নদী আজকে একটি মজা খাল, অথচ প্রাচীনকালে গঙ্গা নয়, সরস্বতী ছিল বাংলার প্রধান নদী। তার তীরে সপ্তগ্রাম ছিল বাংলার মূল বন্দর। সপ্তগ্রাম অঞ্চলের মধ্যে দেবানন্দপুর একটি বর্ধিষ্ণু গ্রাম। বাংলার এক বিখ্যাত কথা সাহিত্যিকের জন্মভিটে এই গ্রামে। তিনি এখানেই বড় হয়েছিলেন, এখানেই লেখাপড়া খেলাধুলা যা কিছু করবার করেছিলেন। নদীতে মাছ ধরতেন। তিনি যে শুধু শৈল্পিকভাবে সফল হয়েছিলেন তা নয়, তিনি ছিলেন
বাংলা তথা ভারতের প্রথম বাণিজ্য সফল লেখক। দেবানন্দপুরে কোন কথা সাহিত্যিকের জন্ম? বাবার সাহায্য নিয়ে বলতে চাই। বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তুমি জানাচ্ছ? হ্যাঁ। বেশ, তোমার কাছ থেকে এই উত্তর নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? না, আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক না ভুল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে। আজকের অঙ্ক অনুযায়ী তুমি পৌঁছলে 175-এ, আর আজকের অঙ্ক অনুযায়ী তুমি পৌঁছে আছো 125-এ। তাই আজকের খেলার হিসেব অনুযায়ী তুমি আজকের বিজয়িনী। এই শাড়িটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা একটা বিশেষ শাড়ি। এটা মাকে গায়ে দিয়ে দাও। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা গিফট ভাউচার 5000 টাকার, এটা তোমার মায়ের জন্য। আর এটা হোটেল পোলো টাওয়ার শিলংয়ের তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে, যেহেতু তুমি আজকে জিতেছো। কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার হেলথ গিফট, এটা তোমার বাবা মার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনেরও প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনেরও প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসির তুলনা, তুলনা, ভুলো না, ভুলো না। আমি সুমিত্রা মাসিমার কথা শুনেছি, তো আজকে আমি যাচ্ছি ওনার কাছে। আমি শুনেছি উনি একদমই একা, ওনার স্বামী মারা গেছে, উনি অনেক কষ্টে জীবনযাপন করছেন। তো আজকে আমি চাই ওনার সাথে একটা মা-মেয়ের সুন্দর সম্পর্ক স্থাপন করতে। ওনার যা প্রয়োজনীয় জিনিস দরকার তা যথাসম্ভব ওনাকে দিয়ে ওনার মুখে হাসি ফুটিয়ে তুলতে। জি বাংলা সুমিত্রা দেবীকে সম্মান জানাচ্ছে সৌমির মাধ্যমে। কেমন আছো মাসি? ভালো আছি। ভালো আছো তো? আচ্ছা, তুমি তোমার যা যা প্রয়োজনীয় জিনিস বলেছিলে, আমি আমার সাধ্য মতন আমরা নিয়ে এসেছি তোমার কাছে। সময় মতন খাওয়া দাওয়া করবে, ঠিক আছে তো? আর কখনো নিজেকে একা ভাবে না, আজকে থেকে আমি তোমার নিজের মেয়ের মতন। স্বামী
এলো, আমার অনেক কিছু জিনিস দিল, আমি খুব আনন্দ হলো। আমার আজ থেকে মেয়ে হলো, আমাকে মেয়ে ছিল না। সুমিত্রা মাসিমার সাথে অনেকটা সময় কাটালাম, ওনার মুখে হাসি ফোটাতে পেরে আমি খুব খুশি। জি বাংলা এবং হ্যাপি পেরেন্টস ডেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা উদ্যোগে সামিল করানোর জন্য। জি বাংলা হ্যাপি পেরেন্টস ডের মঞ্চ থেকে সুমিত্রা দেবীর ইচ্ছা পূরণ করে সৌমি আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।